ধন্যবাদ মাসরুর রিয়াজ। ও আমি এই বিষয়ে এক্সপার্ট না, রাজস্ব এটা আমি পলিটিক্যাল ইকোনমিস্ট, কিন্তু একজন নন এক্সপার্ট হিসেবেও আমার এখানে কিছু বলার আছে, আমি সেটা ব্রডার ভিউতে বলছি। বাট মাসরুর রিয়াজ আমাকে বেশ কয়েকটা টকিং পয়েন্টস দিয়েছে, যেটা সূত্র দিয়ে আমি বলছি। যেমন সে ওভারঅল একটা টকিং পয়েন্ট বলেছে যে আমাদের ট্যাক্স টার্গেটিং প্ল্যানিং ঠিকমতো ওভাবে হয় না, এটা একটা খুব হ্যাপাজার্ড সিস্টেম। তারপর বলেছে পলিটিক্যাল ইন্টারভেনশন, এবং পলিটিক্যাল ইন্টারভেনশনটা হয় খুব ইনএপ্ট, এবং এটার কারণেই কিন্তু আমাদের যে ব্যুরোক্র্যাটিক ক্যাপচার যেটা বলি, যে পলিটিক্যাল ইন্টারভেনশনটা এত ইনএপ্ট মানে অদক্ষ হয় এবং আনপ্ল্যান্ড হয়, এই কারণে কিন্তু ব্যুরোক্রেসি এত পাওয়ারফুল হয়। এবং আরও সবচেয়ে বড় কথা যেটা মানে জরুরি একটা কথা বলেছে, যে আমাদের প্ল্যানিং এবং সব কিছুর মধ্যে কাট ইউর ক্লোক অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। আমাদের এই জিনিসটা মাথার মধ্যে খেয়াল রাখতে হবে, কারণ রাজস্ব আয় ব্যয়ের হিসাব যখন আমরা করব, তখন সুন্দর সুন্দর নাম্বার দিলেই হবে না, এগুলা অ্যাড আপ করে কিনা। আমরা যদি এটাকে চিন্তা করি, এই রাজস্ব প্ল্যানিং আয় এবং ব্যয় এটাকে যদি আমরা একটা সিম্পল এক্সেল শিটের সাথে চিন্তা করি, যে একটা এক্সেল শিটের মধ্যে আপনার কোন কোন খাতে আয় আসছে একটা বছরে, এখানে বছরগুলো থাকবে, 5 বছরের প্ল্যান করলেন, এখানে এক একটা আয়ের হিসাব, তারপর নিচে ব্যয় করলেন বিভিন্ন খাতে, আয়গুলো বিভিন্ন খাত থেকে আসলো এবং ব্যয় করবেন কোথায়। তারপরে আপনাকে গ্রোথ ফ্যাক্টর চিন্তা করতে হবে, যে আপনি অনুমান করলেন যে বছরে আমার জিডিপি ধরেন যে 6-7% 8% বাড়বে, কিংবা তারপরে ইনফ্লেশন এবং অন্যান্য বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর চিন্তা করে তারপর আপনি প্ল্যানিং করে 5 বছরের প্ল্যানিংটা করলেন। এবং সবচেয়ে বড় কথা যে আপনার এই রোগুলোকে অ্যাড করতে হবে এবং বছরের নিচে এগুলো কলামগুলোকে অ্যাড করতে হবে। এখন এখানে দুটো ব্যাপার হতে পারে, যে এই প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমরা যখন দেখি পলিটিক্যালরা যখন এই ধরনের কথাবার্তা বলেন, তখন প্ল্যানিংটা অবাস্তব হতে পারে কিংবা আজগুবি হতে পারে। অবাস্তব মানে কি, আপনি একটা অবাস্তব পরিকল্পনা দিলেন যে আমরা বছরে 8% 9% করে বাড়বো নেক্সট কয় বছরে, এভাবে আমি প্ল্যানিং বললাম যেটা বাড়লো। ঠিক আছে, বাংলাদেশের পক্ষে আমরা এখন 6% বা তারও কমে গেছি আমরা বিভিন্ন কারণে, এখন 4-5%-এ আসছি। কিন্তু এটা 8% বা 9%-এ যাবে, এটাকে অনেকেই বলতে পারেন এটা একটা অবাস্তব পরিকল্পনা, যে রাতারাতি কেমন করে 8-9% হলো। কিন্তু আজগুবি কথা হলো গিয়ে একেবারে আকাশ থেকে এমন আপনি কিছু নাম্বারগুলো দিলেন, যেগুলোকে দিলে আপনার এটা নিচেও অ্যাড হবে না এবং পাশেও অ্যাড হবে না, মানে এগুলো জাস্ট পুরোপুরি অবাস্তব, এই নাম্বারগুলোর কোনো বেসিস নাই। আপনি অবাস্তব পরিকল্পনা দিতে পারেন কিন্তু আজগুবি না। তো এখন যেটা কথা বললো যে কাট ইউর ক্লোক অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, মানে আপনার যতটুকু কাপড় আছে। এখন শীতকালে ধরেন আপনাকে একটা ছোট একটা কম্বল দেওয়া হলো, যেটা আপনার পুরো শরীর ঢাকছে না। তো আপনি এখন শীতের মধ্যে আপনি কী করবেন? এখন আপনি কি আপনার মাথা ঢাকতে গেলে বা শরীর উপর ঢাকতে গেলে পা বের হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার তো নাই। তখন আপনার কী করতে হবে? আপনাকে শরীরের ভাইটাল অর্গান, আপনার শরীরের যে মূল অঙ্গ, এটাকেই ঢাকতে হবে, পাটাকে হয়তো বের করে রাখতে হবে, কারণ আপনার এটাকে করতে হবে। এখন আপনি যদি এটাকে আমাদের ইকোনমির অবস্থা হলে কি এরকমই, আপনাদের একটা নির্দিষ্ট আপনার কাছে একটা দেওয়া আছে, আপনি কোন খাতে কতটুকু খরচ করবেন, এটাকে আপনাকে একদিকে করলে আরেকদিকে পা বের হয়ে যাবে, এটাকে আপনার মাথার মধ্যে রাখতে হবেই। তো আমি এই কথাগুলো পার্টিকুলারলি বলছি যে এই কারণে, যেমন আমাদের এখন পর্যন্ত আমরা যেহেতু আগামী সরকারের দিকে তাকিয়ে আছি, এখন পর্যন্ত গতকাল আমরা দেখেছি যেমন একটা প্রধান জোট আর কি তাদের কিছু ইকোনমিক পরিকল্পনা প্রকাশ করেছে। তো এর মধ্যে অনেক অবাস্তব কথা তো আছে, অনেক আজগুবি কথাবার্তা আছে। তো এই কারণেই আমরা বলতেছি যে আমাদের কেন ব্যুরোক্র্যাটিক ক্যাপচার হয়। আমাদের পলিটিশিয়ানরা যদি এত বেশি ইকোনমি সম্পর্কে বা নাম্বার সম্পর্কে মানে ঠিকমতো জ্ঞাতসারী না হন, তাহলে তো তার ব্যুরোক্র্যাটদের হাতে ক্যাপচার তো হবেনি। সুতরাং এটাতে তো দেশের অর্থনীতির কাছ থেকে তাদের আমরা যে সামনের দিক নির্দেশনা পাবো, এরকম কোনো আমরা পাই না। যেমন আমাদের গতকাল যে পরিকল্পনাটা দিয়েছে, এটার মধ্যে একটা বড় ছিল যে তারা যে বিভিন্ন পরিকল্পনা অনেকগুলো নাম্বারস দিয়েছে এগুলোতে, যেটা আসলে কয় বছরের প্ল্যান। আপনাকে প্রথমে বলতে হবে যে আপনি এই যে এত রেভিনিউ এত খরচ করব, এত বাড়বে, এইখানে এত আসবে, আগে তো আপনি বলতে হবে যে 3 বছর মেয়াদি বা 5 বছর মেয়াদি। তো ঠিক আছে, কয়েকটা জায়গায় আমি করে মনে করলাম যে এটা 3 বছর মেয়াদি, কিন্তু 3 বছর মেয়াদি যদি আমি পরিকল্পনাটা ধরি যে 3 বছর শেষে হবে, তারা 3 বছর শেষে দেখাচ্ছে যে এই লুপ হোলস মানে ট্যাক্সের লুপ হোল এবং অন্যান্য করাপশন কমিয়ে তারা রাতারাতি 50% রেভিনিউ বাড়িয়ে দিবে, 2 লাখ কোটি টাকা বছরে বাড়ায় দিবে। তো এটাকে একটা বাস্তব নাম্বার মনে হলো? এটার পিছনে কি কোনো র্যাশনালাইজেশন এবং চিন্তাভাবনা আছে? তারপরে যেটা কথা একটু আগে বলা হলো, যেমন হেলথ সেক্টরে 7% অফ জিডিপি করা হবে। তো এটা এতই অবাস্তব একটা নাম্বার, যেটা নিয়ে কথা বলতেও আমার আমাদের লজ্জা লাগে, কারণ আমাদের এখন হেলথ সেক্টরে খরচ 2%-এরও অনেক কম। আর হেলথ সেক্টর এবং টোটাল রেভিনিউ কালেকশন 7-8% অফ জিডিপি।
মানে আমাদের টোটাল বাজেটের হলো কি আমরা জিডিপির 7 থেকে 8% করি। তো এখন আমরা যদি হেলথ সেক্টরের পিছনে 7-8% খরচ করি, তাহলে নর্মাল হিসেবে আমাদের তো আর কিছু বাকি থাকে না। মানে আপনি শুধু হেলথ সেক্টরে খরচ করতে আপনার শরীরে বাকি সব কিছু পাটা সইতে শুরু করে সব কিছু বের হয়ে যাচ্ছে। এবং কিংবা ধরি যে ঠিক আছে প্রপোর্শনেটলি তারা জিডিপি বাড়াবেন, তার মানে প্রপোর্শনেটলি বাড়তে গেলে আমরা এখন 7-8% জিডিপি থেকে ট্যাক্স যত পাই বা রেভিনিউ আর্ন করি, এটা কি 30% হয়ে যাবে? বাংলাদেশ কি 5 বছর বা 3 বছরে এত সক্ষম হতে পারে যেখানে দুনিয়ার সবচেয়ে যারা সক্ষম রাষ্ট্র স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ফ্রান্স, তারা জিডিপির থেকে তাদের ট্যাক্স জিডিপি রেশিও হলো গিয়ে 30%-40% এদের কাছাকাছি। তা আমরা কি এভাবে কোনোভাবেই কল্পনা করতে পারি যে বাংলাদেশ এমন সক্ষম রাষ্ট্র হবে যে 5 বছর সময়ে তারা আমরা একেবারে মানে উন্নত বিশ্বের সবচেয়ে তাদের যেরকম সক্ষম রাষ্ট্র তাদের কাছাকাছি পৌঁছাতে পারবো? তো এরকম আরও অনেক কিছু মানে নাম্বারস এগুলোর মধ্যে আছে, যেমন রেমিটেন্স 3 গুণ বেড়ে তারা 5-7 বছরে 100 বিলিয়নে পৌঁছাবে। ভারতের এখন টোটাল রেমিটেন্স হলো 110-120 বিলিয়ন ডলারের মতো। ভারত আমাদের চেয়ে অনেক ইকোনমিতে এগিয়ে আছে এবং প্লাস আমাদের পপুলেশনও তাদের আমাদের প্রায় 8-9 গুণ। এবং তাদের প্রচুর আইটি ওয়ার্কার্স বিভিন্ন ক্ষেত্রে আসে। তা আমরা 5-7 বছরে 100 বিলিয়ন ডলারের রেভিনিউ যে আসবে, 100 বিলিয়নের যে রেমিটেন্স আসবে, কারণ রেমিটেন্স এক্সপোর্ট এই সবগুলোই কিন্তু আয়ের হিসাব এবং তার নিচে ব্যয়ের হিসাব, এগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনি যদি অবাস্তব আয়ের কথা চিন্তা করেন তাহলে অবাস্তব ব্যয়ের তো ওভাবে দেখাতে পারেনি। সুতরাং আমি এখানেই বলতে চাচ্ছি যে আমাদের পলিটিশিয়ানদের কাছে আমাদের যখন তারা নাম্বারস দিবে বা এরকম করবে, তাদের কাছে আমরা এটার কারণ জিজ্ঞাসা করতে হবে, তাদের রেশনাল জিজ্ঞেস করতে হবে। কারণ তারা যদি এরকমভাবে নাইভলি পরিকল্পনা দেয় মানুষকে জনতুষ্টির জন্য, যেটা এরকম করে সংখ্যা বলে, এবং তাতেই যদি আমরা খুশি থাকি, সবাই থাকি, তাহলে তো কোথাও তারা ইলেকশনে জিতবেন ঠিকই, কিন্তু ইলেকশনে জেতার পরে তো তারা সোজা কোথাও মানে যেটা আসলে যেটা বাস্তবতার কাছে এসে তারা সরাসরি মানে ব্যুরোক্রেটিক ক্যাপচারদের হাতে পড়ে যাবেন। ব্যুরোক্রেটরাই তাদের উপর রুল করবে এবং ব্যুরোক্রেটদের ইন্টারেস্ট এবং দেশের ইন্টারেস্ট এক না। এর মানেই না যে এই পরিকল্পনাগুলোর মধ্যে কোনো ভালো কিছু নেই। হ্যাঁ, অবশ্যই ভালো কিছু পয়েন্ট আছে, জেনারেল পয়েন্টগুলো যেগুলো নিয়ে অলরেডি কিছু কথা বলা হয়েছে। যেমন আমাদের ভ্যাটের উপর ডিপেন্ডেন্স, আমরা সবাই জানি যে একটা সক্ষম রাষ্ট্রের মধ্যে ডাইরেক্ট ট্যাক্সের উপর ডিপেন্ডেন্স বেশি, ইনডাইরেক্ট ট্যাক্স যেটা ভ্যাট, এগুলোর উপর ডিপেন্ডেন্স কম। তা আমাদের এই ভ্যাটের উপর ডিপেন্ডেন্স কমানোর জন্য কথা আছে, ভ্যাটকে সিম্পলিফাই এবং এটাকে একটা সিঙ্গেল ডিজিটে বা 10%-এর মধ্যে আনার কথা আছে। দিজ আর গুড পয়েন্টস। তারপরে সিম্পলিফাই কম্পিটিটিভ কর্পোরেট ট্যাক্স, এটাও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এটা একটা জরুরি কথাই, যেটা নিয়ে এর আগেও বলেছেন মাসরুর রিয়াজ এবং অন্যান্যরা। তারপরে এখানে হ্যাঁ, রিস্ট্রাকচারিং এবং রিভাইটালাইজিং এনবিআরকে রিস্ট্রাকচার এবং রিভাইটালাইজ করা। তো এখানে বাইরের দেশে আমেরিকাতে বা অন্য জায়গাতে ওদের যে আইআরএস আছে, এটা কিন্তু ওদের ব্যুরোক্রেসির মধ্যে সবচেয়ে দক্ষ অংশের মধ্যে একটা। এখানে সবচেয়ে কোয়ালিফাইড লোকজন যায় এবং তারা এত সক্ষম এবং তাদের ক্যাপাবিলিটি এত হাই, শুধু অ্যানালাইসিস এবং ইনভেস্টিগেশন ক্যাপিটাল এত হাই যে $multi-billion কর্পোরেশন মাইক্রোসফট বা অ্যামাজন এইরকম কর্পোরেশনগুলো তাদের ভয় পায়। ওদের এখানে কথা আছে যে আইআরএস একবার ছুঁইলে মানে আর বাঘে ছুঁইলেও মানে রক্ষা আছে, কিন্তু আইআরএস ছুঁইলে রক্ষা নাই। তা আমাদেরকে এরকম করে এনবিআর বা এগুলোকে এরকম করে দক্ষ করতে হবে। দরকার হলে আমার মনে হয় যেটা একটা দরকার, যে তাদের কাছে ইনসেন্টিভাইজ করা উচিত যে তুমি যদি এরকম ট্যাক্স চিট বা ট্যাক্স ফাঁকি দিচ্ছে এমনকে পাও, ইউ ক্যান কিপ এ ট্যাক্স বাউন্টির মতো। তুমি দেশকে যদি 50 কোটি টাকা থেকে রক্ষা করতে পারো, তার 1% তুমি পাবা। তো এইভাবে তাহলে সবভাবেই কিন্তু যারা ইনভেস্টিগেটিভ এবং দক্ষ অফিসাররা দে ক্যান ফাইন্ড লুপ হোলস, তারা কারা কি ট্যাক্স চিট করতেছে, কীভাবে করে তারা কিন্তু বের করতে পারবে। সুতরাং আমাদের এভাবে ক্রিয়েটিভ সলিউশনের কথা চিন্তা করতে হবে এটা। আর হ্যাঁ, ডিজিটাইজেশন অটোমেশনের কথা এসেছে, সুতরাং আমি আর এটা বলছি না। আর লাস্টে কথা হলো যে আমাদের পেপার মানির উপরে মানে আমাদের ডিপেন্ডেন্সি কমাতে হবে। আমরা এত বেশি পেপার মানি ইউজ করছি এখন, এটা যত বেশি টাকা যত বেশি ডিজিটাইজেশনের দিকে যাবে, তত কিন্তু সেটা থেকে এটা ফর্মাল সিস্টেমেও আসবে এবং সেটা ডাইরেক্ট ইনডাইরেক্টলি কিন্তু সেটা থেকে আমরা রেভিনিউ পাবে সরকার। সুতরাং এই যে আমাদের হাতে হাতে ঘুরতেছে ময়লা টাকাগুলো, আমাদের টাকাগুলোর কোয়ালিটিও খুব খারাপ, যে খুব তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যায়, ময়লা হয়ে যায় এবং তারপর আবার প্রিন্ট করতে হয়। তো এই পেপার মানির উপর ডিপেন্ডেন্স কমিয়ে ডিজিটাইজ মানির দিকে যেতে হবে। এটা অটোমেটিক্যালি আমাদের রেভিনিউ গ্রোথের দিকে একটা বড় স্টেপ হবে। ঠিক, ধন্যবাদ।